ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য মডেল কোশ্চেন নাম্বার 8। এইভাবে তোমাদের কাছে অনেকগুলো মডেল কোশ্চেন আলোচনা হবে এই রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে। তোমরা দেখবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। যত দেখবে ততই কিন্তু বিষয়গুলো ভালো করে মনে থাকবে। যাদের কাছে রায় ও মার্টিনের বইটি আছে তারা অবশ্যই মিলিয়ে অ্যান্সারটিকে দেখতে পারো এবং কোশ্চেনগুলো বুঝে নিতে পারো। প্রথম কোশ্চেন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলি হলো। তাহলে ঠান্ডা লড়াই হয়েছিল কোন কোন দুটি রাষ্ট্রের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। দেখো, তাহলে 1, 4 ঠিক, 2 এবং 3 ভুল। এই অপশানটা কোথায় আছে? এই অপশানটা হবে বি এর অপশান। 1, 4 ঠিক এবং 2, 3 ভুল। দুটি দেশের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল মতাদর্শগত কারণে। স্তম্ভ কয়ের সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। প্রথম স্তম্ভ কতে আছে? ফুলটন বক্তৃতা, ন্যাটো। তারপর একটা বইয়ের নাম দেওয়া আছে দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। 4 নম্বরে রয়েছে দাঁতাত। তাহলে আমাদেরকে এখানে স্তম্ভ কতে কি কি আছে দেখতে হবে। স্তম্ভ কতে আছে ওয়াল্টার লিপম্যান, উইনস্টন চার্চিল, হেনরি কিসিঞ্জার এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে ন্যাটো কোথায় গড়ে উঠেছিল? ন্যাটো গড়ে উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে? উইনস্টন চার্চিল। দ্য কোল্ড ওয়ার, এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি এর লেখক কে? ওয়াল্টার লিপম্যান। আর দাঁতাত হচ্ছে হেনরি কিসিঞ্জার। এইভাবে আমাদেরকে দেখতে হবে। এইবারে কোন অপশনটা হতে পারে সেই অ্যান্সারটা তোমাদের কাছে আলোচনা করে দিই, কিন্তু তোমরা বিষয়গুলোকে অবশ্যই মিলিয়ে দেখবে। এইখানে যে সি এর অপশানটা, এই সি এর অপশানই এই স্তম্ভের অ্যান্সার হবে। তোমরা বিষয়গুলোকে মিলিয়ে দেখবে, যদিও এখানে মিলিয়ে আলোচনা করা হলো। ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায় রয়েছে? ঠান্ডা লড়াইয়ের 6টি পর্যায় রয়েছে। অনেক বইয়েতে 6টি পর্যায়, অনেক বইয়ে 5টি পর্যায় রয়েছে, লেখা রয়েছে। তাহলে তোমরা কি করবে? তোমাদেরকে এটা ভাবতে হবে যে বইয়ে 5টি পর্যায় রয়েছে সেইখানে কিন্তু দাঁতাত বলে যে পর্যায়টি তার মধ্যেই অন্তর্ভুক্ত, কিন্তু যেখানে বা যে বইয়ে 6টি পর্যায় রয়েছে সেখানে দাঁতাত আলাদা করে একটি পর্যায় হিসাবে দেখানো হয়েছে। এই জন্য তোমরা ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায় আছে এটা জানবে। 6টি পর্যায় রয়েছে। ন্যাটো, NATO গঠিত হয় শূন্যস্থান কার উদ্যোগে? তোমরা সবাই এটা জানো, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা একটি সামরিক সংগঠন যেটা 1949 সালে গঠন করা হয়েছিল বা আমেরিকা যুক্তরাষ্ট্র গঠন করেছিল। এশিয়ার একটি অসামরিক জোটের নাম কি? এশিয়ার একটি অসামরিক জোটের নাম হচ্ছে আসিয়ান। ASEAN, আসিয়ান। তাহলে এই আসিয়ানের ফুল ফর্ম কি? আসিয়ানের ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটা হচ্ছে আসিয়ানের ফুল ফর্ম, যেটা গঠন করা হয়েছিল 1967 সালের 8ই আগস্ট। এই আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অসামরিক সংগঠন, যার দেশের সংখ্যা 10টি, মানে আসিয়ানে 10টি দেশ রয়েছে। ঠান্ডা লড়াইয়ের অবসান কখন হয়? আমরা সবাই জানি ঠান্ডা লড়াই শেষ হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর। তাহলে 1991 খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য কি? জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য হচ্ছে বর্ণ বিদ্বেষের বিরোধিতা করা। যখন জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় তখন বিশ্বে অনেক রাষ্ট্র ছিল যারা নিজেদেরকে সাদা চামড়ার মানুষ
বলে মনে করত এবং যারা কালো চামড়ার মানুষ তাদেরকে ঘৃণা করত। এই যে বিষয়টা সাদা মানুষ কালো মানুষ, এই বিষয়টা জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। মানে জোট নিরপেক্ষ আন্দোলন বর্ণ বিদ্বেষের বিরোধিতা করেছিল। মানে সবাই মানুষ, সেখানে সাদা চামড়া হোক আর কালো চামড়া হোক। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বেলগ্রেড। 1961 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই কোশ্চেনগুলো কিন্তু বারবার এবারে কমন আসতে শুরু করেছে। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালন করা হয়ে থাকে? 24শে অক্টোবর। তাহলে 24শে অক্টোবর 1945 সাল সম্মিলিত জাতিপুঞ্জের গঠন হয়। তাহলে ওই দিনটাকেই সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে বছরে পালন করা হয়ে থাকে। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত কোথায়? 2 নম্বর ধারাতে। সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ রয়েছে সেই সনদের 2 নম্বর ধারাতে সম্মিলিত জাতিপুঞ্জের 7টি নীতির কথা বর্ণিত রয়েছে। আর সনদের 1 নম্বর ধারাতে 4টি উদ্দেশ্য বা লক্ষ্যের কথা বর্ণনা রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক শূন্যস্থান জন প্রতিনিধি প্রেরণ করতে পারে। মানে সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন করে সর্বোচ্চ প্রতিনিধি প্রেরণ করতে পারে? 5 জন। কিন্তু প্রতিটি সদস্য রাষ্ট্র ভোট দেয় একটি। মানে প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোট প্রদানের ক্ষমতা একটি করে রয়েছে। মানে 5 জন করে প্রতিনিধি প্রেরণ করলেও একটি করেই ভোট প্রদান করতে পারে প্রতিটি সদস্য রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন কত বছরের জন্য? অস্থায়ী সদস্য যারা তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10। সেই অস্থায়ী 10 জন সদস্য 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তো প্রথম থেকেই এখনো পর্যন্ত যা ছিল তাই রয়েছে। সম্মিলিত জাতিপুঞ্জের নিম্নলিখিত মহাসচিবদের নাম তাদের কার্যকাল ক্রম অনুযায়ী ক্রমান্বয়ে সাজাও। এইখানে যে কোশ্চেনটা রয়েছে, এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো কিন্তু সবই সমান। মানে কোনো জায়গাতে অন্য মহাসচিবের নাম উল্লেখ নেই, সবগুলোতেই একই মহাসচিবের নাম দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে তাদের কার্যকাল অনুসারে ক্রমান্বয়ে সাজাতে হবে পরপর। এই কোশ্চেনটা 2টি দিক থেকে সমাধান করা যায়। তোমাকে প্রথমে জানতে হবে যে প্রথম মহাসচিবের নাম কি। প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিকভিলি। আর শেষ মহাসচিবের নাম কি? শেষ মহাসচিবের নাম বা এখনো যিনি আছেন মহাসচিব, অ্যান্টোনিও গুটারেস। দেখো অপশান বিতে প্রথমেই আছে কিন্তু ট্রিকভিলি আর শেষে আছে অ্যান্টোনিও গুটারেস। তাহলে এই অপশানটাই কিন্তু অ্যান্সার। এটা একটা উত্তর নির্বাচন করার পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, তোমাদেরকে প্রত্যেক মহাসচিবের কার্যকালের সালটা জানতে হবে। যেমন ট্রিকভিলি 1946 সাল থেকে 1952 সাল পর্যন্ত। ড্যাগ হ্যামারশিল্ড 1953 সাল থেকে 1961 সাল। উথহান্ট 1961 সাল থেকে 1971 সাল। অ্যান্টোনিও গুটারেস 2017 সাল থেকে এখনো পর্যন্ত চলছে। তাহলে তোমরা মহাসচিবদের যে কার্যকাল সেই কার্যকাল মনে রেখেও এর অ্যান্সারটি তোমরা তৈরি করতে পারো। তাহলে 2টো পদ্ধতি এখানে আলোচনা করা হলো, তবে মনে হচ্ছে যে প্রথম পদ্ধতিটাই সহজ। এভাবেও তোমরা অ্যান্সারটি করতে পারো। আইবিআরডি ও আইডিএ এর যৌথ রূপ কোনটি? বিশ্ব ব্যাংক। ব্রেটেন-উড সম্মেলন 1944 খ্রিস্টাব্দে যে আইবিআরডি ও
আইডিএ গঠন হয়েছিল। তার একটি যৌথ রূপ হচ্ছে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। এটি আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। ক্ষেত্রভিত্তিক প্রশ্নের সমাধান। সম্মিলিত জাতিপুঞ্জের এক্স নামক একটি সংস্থা, যা 1946 সালের 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে জন্মগ্রহণ করে। এক্স সংস্থাটির উদ্দেশ্য হল শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনে সহযোগিতা করা। তাহলে এক্স নামক সংস্থা কোনটি? তাহলে এখানে আমাদের দুটো বিষয়কে স্মরণে রাখতে হবে। কি কি? 1946 সালের 4 নভেম্বর কোন আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল এবং কোন সংগঠনটি আন্তর্জাতিক শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে আমাদের সাল না মনে থাকতে পারে, তবে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত যে আন্তর্জাতিক সংগঠনটি, সেটা কোনটা? ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম তোমরা যদি জানো তাহলে এর অ্যান্সার অতি সহজেই ভালোভাবে দিতে পারবে। ইউনাইটেড নেশন এডুকেশনাল মানে শিক্ষা, সায়েন্টিফিক মানে বিজ্ঞান, অ্যান্ড কালচারাল মানে সংস্কৃতি অর্গানাইজেশন। তাহলে এই সংস্থাটি শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এইভাবে তোমাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে। শুধু এই বিষয়টা আলোচনা করলাম, এরকম অনেক বিষয় রয়েছে, সেগুলোকে এই পদ্ধতিতে অ্যান্সার করতে হবে। আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF এর প্রধান কার্যালয় কোথায়? ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয়। এই বিষয়টি আমরা অনেকবার আগে আলোচনা করেছি। কেন ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক অর্থ ভান্ডার রয়েছে? ভারতের বিভিন্ন প্রদেশে সংগঠিত শূন্যস্থান আন্দোলন ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে। ভারতের বিভিন্ন প্রদেশ, সেখানে বিভিন্ন রকম সমস্যা, যেটা ভারতের আভ্যন্তরীণ মানে ভারতের ভিতরে নিরাপত্তাকে বিঘ্নিত করছে। সেই বিষয়টা কি বা সেই আন্দোলনটা কি? সেগুলো হচ্ছে জাতিগত আন্দোলন, যেমন কুকি, বোরো, খালিস্তান আন্দোলন। এগুলো কিন্তু জাতিগত আন্দোলন, যেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে অনেকটাই বিঘ্নিত করে তুলছে। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কোন দিনটিকে? বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর, যেটা 1948 সাল থেকে পালন করা হয়ে আসছে। 9/11 এর সন্ত্রাসবাদী হামলা 2001 এর ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠনটির নাম কি? এটা আগের সেটে আমরা আলোচনা করেছি। আল কায়দা। আল কায়দা গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেন। এই আল কায়দা গোষ্ঠীটা একটা ধর্মীয় সন্ত্রাসবাদী সংগঠন। জন অভিবাসন মানব নিরাপত্তার পক্ষে মারাত্মক। ফলে কি হচ্ছে বা এর ফলে কি হতে পারে? জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হতে পারে, সন্ত্রাসবাদকে ইন্ধন যোগাতে পারে। 4 নম্বরে আছে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পায়। তাহলে জন অভিবাসন, অভিবাসন শব্দের অর্থ আমরা জানি, মানুষ, ব্যক্তি ভালো শিক্ষার জন্য, ভালো থাকার জন্য, ভালো ইনকামের জন্য তারা কি করছে? এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে বা গ্রাম থেকে শহরে যাচ্ছে। যদি এরকম ভাবে জনগণ অভিবাসন হতে থাকে, তাহলে কি হবে? যে জায়গাতে অভিবাসন হয়ে যাচ্ছে সেই জায়গার অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে। এই জন্যই তো আমেরিকা যুক্তরাষ্ট্র ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে, যাতে আমেরিকা যুক্তরাষ্ট্রে অভিবাসন হয়ে অন্যান্য রাষ্ট্র থেকে মানুষজন গিয়ে থাকতে না পারে। বিবৃতি এ বিশ্বব্যাপী দারিদ্র্য নিরাপত্তাহীনতার একটি উৎস। এটা বিবৃতিটা ঠিক। কারণে আছে উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার এবং নিম্ন আয় দরিদ্র দেশসমূহকে ও দরিদ্র গোষ্ঠীকে অধিকতর দরিদ্র করে তুলছে। তাহলে
যেসব দেশগুলো দরিদ্র, বা এরকম ভাবেও আমরা ধরতে পারি তৃতীয় বিশ্বের যে দেশগুলো তারা কিন্তু উন্নয়নশীল দেশ। এই তৃতীয় বিশ্বের মধ্যে আরো কিছু দেশ আছে যারা এখনো পর্যন্ত অনুন্নত। সেই দেশগুলোতে জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার হার বৃদ্ধি পেলে সম্পদের কমতি দেখা দেবে, মানে জনসংখ্যা যত বৃদ্ধি হবে সম্পদ তত কমে যাবে, যার জন্য ওই অনুন্নত দেশগুলো আরো দরিদ্র হয়ে যাচ্ছে। তাহলে বিবৃতি এ কারণ আর এই দুইটি কি ঠিক? দেখা যাক অ্যান্সারে বা অপশানে কি রয়েছে। এটার অ্যান্সার হবে এ দাগেটা। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। সম্প্রতি যে সংক্রমণ মহামারী সমগ্র বিশ্বের মানুষের জীবনকে এক সংকটের সম্মুখীন করে তোলে তা হল, সম্প্রতি কয়েকদিন আগেই কি মহামারী হয়েছিল? মহামারীটার নাম করোনা ভাইরাস, কোভিড-19। পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ক্ষেত্রে একটি অন্যতম কারণ হিসাবে যাকে চিহ্নিত করা যায় পরিবেশগত নিরাপত্তা। যেমন হচ্ছে আমরা আলোচনা করছিলাম মহামারী, দারিদ্রতা, অভিবাসন, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশগত অবক্ষয়। তাহলে এগুলো হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। সেই অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পরিবেশগত নিরাপত্তার কথা এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে পরিবেশগত নিরাপত্তা কোনটা এখানে বিঘ্নিত হচ্ছে? বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যেটা আরো পরবর্তীকালে বৃদ্ধি পাবে। তার জন্য কি হবে? শীত প্রধান অঞ্চলের বরফ গলে যাবে, সমুদ্রতল বৃদ্ধি পাবে, সমুদ্রতল বৃদ্ধি পেলে স্থলভাগ কমে যাবে। তাহলে বিশ্ব উষ্ণায়ন কিন্তু একটা খুবই খারাপ বিষয়, এটাকে কোনো না কোনোভাবে রোধ করা উচিত। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত সালে? 1953 সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। আর রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কত সালে? 1956 সালে, যেটাকে আমরা ফজল আলী কমিশন নামেও চিনি, যার জন্যই বা যে কমিশনের দ্বারা রাজ্যকে পুনর্গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে ও স্বীকৃতি লাভ করে কোন রাজ্যটি? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক একটি রাজ্য, যেটা 1953 সালে গঠন করা হয়েছিল। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1950 সালে। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? এই চুক্তিটা স্বাক্ষর হওয়ার পেছনে কারণটা হচ্ছে এটাই, উদ্বাস্তু সমস্যা সমাধান করা। এটা আগের সেটে আমরা আলোচনা করেছি। উদ্বাস্তুজনিত কারণে তাৎক্ষণিক যে সমস্যাগুলি তৈরি হয় তার মধ্যে বেমানান হলো, মানে কোনটা? এখানে যে অপশানগুলো রয়েছে কোনটি বেমানান সমস্যাগুলির মধ্যে? এতে আছে বিশাল সংখ্যক উদ্বাস্তুর জন্য বাংলা তথা ভারতীয় জনসংখ্যার উপর তীব্র চাপ তৈরি করে, এটা কিন্তু ঠিক। বিতে আছে অসংখ্য ত্রাণ শিবির খুলতে সমস্যা হয়, এটাও ঠিক। সিতে আছে উদ্বাস্তুদের পুনর্বাসনের সমস্যা হয়, এটাও ঠিক। ডি আছে বর্ণ বৈষম্যের সৃষ্টি হয়। তাহলে দেখো এইখানে উদ্বাস্তু সমস্যা বলতে গিয়ে 4 নম্বর যে অপশানটা রয়েছে এর সঙ্গে উদ্বাস্তুর কোনো সম্পর্ক নেই। এইখানে আবার কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, সমস্যা গুলি তৈরি করে তার মধ্যে বেমানান। তাহলে এই যে 4টি অপশান রয়েছে তার মধ্যে কিন্তু বর্ণ বৈষম্যের সৃষ্টি এটা কিন্তু বেমানান এই অপশানগুলির মধ্যে। তাহলে অপশান ডি অ্যান্সার। পুনর্বাসনের যুগ বলতে যে সময়কালকে বোঝায় তা হলো কোনটি? 1947 সাল থেকে 1952 সাল পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলা হয়।
এই সময় পাকিস্তান থেকে আগত সংখ্যালঘু হিন্দুদের জন্য জওহরলাল নেহেরু খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। এই জন্য এই সময়কালটাকে পুনর্বাসনের যুগ বলা হয়ে থাকে। মানে এই সময় প্রচুর উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল। এই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য জওহরলাল নেহেরু এবং লিয়াকত আলী বিশেষভাবে ভূমিকা গ্রহণ করেছিলেন। কোনো নির্দিষ্ট নীতির ভিত্তিতে যখন একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রয়াসের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হয়, তখন তাকে কি বলে? তখন তাকে বলে রাজনৈতিক দল। দেখো কথাটা কি লেখা আছে, সংগঠিত জনসমষ্টি, যৌথ প্রয়াস এবং জাতীয় স্বার্থ সংরক্ষণ। এটা করে কে? এটা করে রাজনৈতিক দল। এটা একটি রাজনৈতিক দলের সংজ্ঞা। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। কতগুলি বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য এখানে দেওয়া নেই, সেইটা আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে। অপশানে চলে আসি। অনেক সময় অপশান থেকেও কিন্তু অ্যান্সার খুঁজে পাওয়া যায়। দেখো অপশানগুলো পড়ো। এ দাগে অপশানে আছে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত না করা। এটা রাজনৈতিক দলের কাজ নয়। রাজনৈতিক দল সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে। বি আছে সরকার গঠনে অনীহা। রাজনৈতিক দলই তো সরকার গঠন করে, তাহলে তারা সরকার গঠনে অনীহা দেখাবে কেন? সি আছে রাজনৈতিক ক্ষমতা লাভ। রাজনৈতিক দল অবশ্যই রাজনৈতিক ক্ষমতা লাভ করবেই জনমতকে সংগঠিত করে। ডি আছে জোট গঠনের প্রবণতা না থাকা। যখন কোনো একটি রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারে না, তখন তারা অবশ্যই জোট গঠন করে। মানে রাজনৈতিক দলের মধ্যে জোট গঠনের প্রবণতা থাকে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এখানে অপশান সি অ্যান্সার হবে। অপশানগুলো দেখবে, প্রভাবিত না হওয়া, অনীহা, প্রবণতা না থাকা। তাহলে এই যে অপশানগুলো রাজনৈতিক দলের বিপরীত অবস্থার কথা বলেছে, কিন্তু সি এর দাগের অপশানটা যেটা রাজনৈতিক ক্ষমতা লাভ সরাসরি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরা হয়েছে, তাহলে এটাই এর অ্যান্সার। রাজনৈতিক দলের কাজগুলির মধ্যে বেমানান হলো, মানে রাজনৈতিক দলের কাজগুলি দেওয়া আছে, তার মধ্যে কোনটি ঠিক নয়। অপশানগুলো পড়তেই হবে। নীতি নির্ধারণ, জনমত গঠন, সরকার গঠন, গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ। তাহলে নীতি নির্ধারণ রাজনৈতিক দলের কাজ, জনমত গঠন রাজনৈতিক দলের কাজ, সরকার গঠন রাজনৈতিক দলের কাজ। একমাত্র ডি এর দাগে যে অপশানটা রয়েছে গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ, এটা রাজনৈতিক দলের কাজ নয়। এই যে কাজটা গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ, এটা গোষ্ঠীর কাজ, মানে যারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যারা স্বার্থ গোষ্ঠী, তাদেরই কাজ এইটি। ডি এর দাগের অপশান অ্যান্সার। তোমাদের সিলেবাসে স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সিলেবাসে নেই, সেই জন্য বিস্তারিত আলোচনা করছি না। বিবৃতি 1-এ কংগ্রেস দল থেকে অধিকাংশ দলের উৎপত্তি, এটা ঠিক। 1885 সালে কংগ্রেস দলে তৈরি হয় এবং ভারতবর্ষে বর্তমান যতগুলি দল রয়েছে তার মধ্যে প্রায় সমস্ত দলই কিন্তু কংগ্রেস দল থেকেই তৈরি হয়েছে। মানে কংগ্রেস দল ভেঙেছে, নতুন দল তৈরি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যে টিএমসি দলটি রয়েছে সেটাও কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে আসা একটি দল। দেখি বিবৃতি 2-তে কি আছে। বর্তমানে জনতা দল, জনতা সমাজবাদী দল, লোকদল, মুসলিম লীগ প্রভৃতি দলের নেতারা একসময় কংগ্রেস থেকে বেরিয়ে এসে রাজ্যগুলিতে আঞ্চলিক দল গঠন করেছিল। উপরিউক্ত বিবৃতি দুটির সপক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে বিবৃতি 2 ঠিক, কংগ্রেস দল থেকেই জনতা দল, জনতা সমাজবাদী দল, লোকদল, মুসলিম লীগ তৈরি হয়েছিল। তাহলে অপশান বি 2 হলো এর কারণ, যেটা আমরা আলোচনা করলাম, বিবৃতি 1 এবং বিবৃতি 2। ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল কি? ঝাড়খণ্ডের প্রধান আঞ্চলিক দল ঝাড়খণ্ড
মুক্তি মোর্চা। মোদী সরকার 2019 সালের আগস্ট মাসে ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিলোপের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে? 370 নম্বর ধারা। 370 নম্বর ধারাটা কোন রাজ্যের জন্য প্রযোজ্য ছিল? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের জন্য আলাদা করে 370 নম্বর ধারাটি ভারতীয় সংবিধানে বর্ণনা করা হয়েছিল। যখন 2019 সালে আগস্ট মাসে 370 নম্বর ধারাটি বিলোপ সাধন করা হয়, তখনই ভারতের সঙ্গে পাকিস্তানের যত সমস্যা সৃষ্টি হয়েছে, মানে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। তারপর এই জম্মু কাশ্মীরকে, মানে বর্তমানে জম্মু কাশ্মীর, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের উদ্দেশ্য কি ছিল? 2014 সালে ভারতে এনডিএ সরকার, মানে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে গিয়েছিলেন। সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল? সেখানে যাওয়ার উদ্দেশ্য আমাদের অপশানে দেওয়া আছে। এর দাগে অপশানে আছে দুটি দেশের মধ্যে অর্থনৈতিক বন্ধন দৃঢ় করা, এটা ঠিক। ভুটানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কিছুটা রোধ করা। ভুটান একবারে চীনের সীমান্তে অবস্থিত। চীন ভুটানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চাইছে। এই মুহূর্তে ভারত ডোকলামকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক সুদৃঢ় হয়। তাহলে বিয়ের অপশান ভুটানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে কিছুটা রোধ করে, মানে ভারত ডোকলাম সমস্যায় ভুটানকে সাপোর্ট করে, তার জন্য চীন ভুটানের সম্পর্কের বিরোধিতা হয়। তাহলে বি অপশান কিন্তু হবে। সি দাগের অপশানটা ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনে বৃহৎ উৎসকে নিজেদের দেশের পক্ষে কাজে লাগানো। এই যে তিনটে অপশান আমরা দেখলাম, তার মধ্যে 4 নম্বর যে অপশানটা রয়েছে, উপরের সবকটি ঠিক। তাহলে উপরের সবকটি কিন্তু ঠিক। এই কারণগুলোর জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে গিয়েছিলেন। ভুটান ভারতের প্রতিবেশী দেশ। সেই প্রতিবেশী দেশকে যদি চীন অধিকার করে নেয়, সেটা কিন্তু ভারতের পক্ষে খুবই খারাপ। 1-2-3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। রুশ ও ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1971 সালে। কিন্তু এটা মনে রাখবে ভালো করে, ভারত রুশ যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। তারপরে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়াতে পরিণত হলে তখন আবার ভারত এবং রাশিয়ার মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সালটা হচ্ছে 1993 সাল। ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল? ভারত চীন যুদ্ধ 1962 খ্রিস্টাব্দে হয়েছিল। আমরা জানি যে ভারতবর্ষে প্রথম 1962 সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তার কারণটাই ছিল ভারত চীন যুদ্ধ। আরেকটা বিষয়, 1962 সালে ভারত চীন যুদ্ধের মধ্য দিয়ে ভারত চীনের সঙ্গে যে পঞ্চশীল চুক্তি হয়েছিল, সেই পঞ্চশীল নীতিটা অনেকটাই স্তব্ধ হয়ে যায় বা অনেকটা স্থিমিত হয়ে যায়। ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে পোখরান-2 পরীক্ষা করা হয়? অটল বিহারী বাজপেয়ী 1998 খ্রিস্টাব্দে পোখরান-2তে পারমাণবিক বোমার পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়, যার নাম ছিল অপারেশন শক্তি। বিবৃতি 1 1970 খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিবৃতি 2তে আছে ভারত সিটিবিটিতে স্বাক্ষর দানে অসম্মত হয়। তাহলে বিবৃতি 2 কিন্তু ঠিক, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করেনি। কিন্তু বিবৃতি 1 সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল 1996 খ্রিস্টাব্দে। এই জন্য বিবৃতি 1টা ভুল।
তাহলে বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 ঠিক। এই অপশানটা কোথায় আছে আমাদের খুঁজতে হবে। দেখো তাহলে বি এরটা অ্যান্সার হবে বিবৃতি 2 সত্য কিন্তু বিবৃতি 1 মিথ্যা। ঠিক আছে, তোমাদের জন্য মডেল সেট 8 আলোচনা করা হলো। দেখবে, পড়বে, যত দেখবে ততই মনে থাকবে। বুঝতে না পারলে বা বুঝতে পারলেও কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।